ইতালিতে যে কারণে ফ্যাসিজম দেখা দিয়েছিল, ঠিক সেই কারণেই জার্মানিতেও ফ্যাসিজম দেখা দিয়েছিল। শুধু এখানে ফ্যাসিজম নাম না নিয়ে নাৎসিজম নাম নিয়েছিল। কিন্তু ফ্যাসিজম ও নাৎসিজমের ভিতরে আসল ব্যাপারে কোনো রকম ভিন্নতাই নেই। নাৎসিবাদ শুধু ইতালির ফ্যাসিবাদ থেকে আরও বেশি উগ্র, আরও বেশি নৃশংস ছিল। ১৯১৮ সালের যুদ্ধের শেষ দিকে জার্মানির শ্রমিকরা যুদ্ধের অসহ্য দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে বিদ্রোহ করে বসেছিল। কিন্তু কয়েকজন শ্রমিক নেতার বিশ্বাসঘাতকতার ফলে এবং ইংরেজ ও ফরাসি ক্যাপিটালিস্টদের চাপে শ্রমিকদের হাতে ক্ষমতা না এসে ক্যাপিটালিস্টদের হাতে থেকে যায়। ক্যাপিটালিজম টিকে যাওয়ার ফলে জনসাধারণের দারিদ্র্য বৃদ্ধি, ব্যবসা সংকট, অবিকৃত মালে বাজার বোঝাই, বেকার শ্রমিকদের সংখ্যা বৃদ্ধি ইত্যাদি সকল লক্ষণগুলোই প্রকাশ পেতে থাকে। এর ফলে আবার যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে অনেক টাকা বছরে বছরে ইংরেজ ও ফরাসিরা আদায় করে নেওয়ায় জনসাধারণের দুর্দশা আরও বেড়ে যায়। জার্মানির কোনো কলোনি না থাকায় এইসব সমস্যার আর্থিক সমাধানও সম্ভব হয় না। জনসাধারণের ভেতর অসন্তোষ ক্রমেই বেড়ে যেতে থাকে। এসবের উপরে আবার মরার উপর খাড়ার ঘার মতো ১৯৩১ সালের প্রচণ্ড ব্যবসা সংকট এসে জার্মানির লোকদের দুর্দশা চরমে পৌঁছে দিয়েছিল। চারিদিকে অসন্তোষের আগুন ছড়িয়ে পড়ে। শ্রমিকরা এই দুর্দশা হতে বাঁচবার উপায় হিসেবে ক্যাপিটালিজমের ধ্বংস দাবি করে। ক্যাপিটালিস্টরা দাবি করে কলোনি আর চায় শ্রমিক আন্দোলনের ধ্বংস। শ্রমিক ও ধনীকে সংঘর্ষ তখন তীব্র হতে তীব্রতর হতে থাকে। ধনী শ্রেণী হিটলারের দলবলের ভিতর তাদের পরিত্রাণ দেখতে পায়। যুদ্ধে হেরে হিটলার নাৎসি বা জাতীয় সোশ্যালিস্ট নাম নিয়ে একটি রাজনৈতিক দল গঠন করে। ১৯৩১ সাল অবধি জার্মানির ক্যাপিটালিস্টরা দেখল যে শ্রমিকরা যে রকম সংঘবদ্ধ হয়ে যাচ্ছে, তাতে শ্রমিক আন্দোলন শীঘ্রই ধ্বংস করে না দিলে তাদের আর রক্ষা নেই। তাই হিটলারের দলকে তারা সাহায্য করতে লাগলো। শোনা যায় ব্রিটেন ও ফ্রান্সের ক্যাপিটালিস্টরাও হিটলারকে টাকা পয়সা দিয়ে সাহায্য করেছিল, যাতে জার্মানিতে শ্রমিকরা ক্ষমতা লাভ না করতে পারে। তাই এই সব সাহায্যের ফলে হিটলারের নাৎসি দল বেশ শক্তিশালী হয়ে উঠতে লাগলো। শ্রমিকরা কিন্তু তাদের এ বিপদের কথা বুঝতে পারল না। জার্মানিতে তখন দুটো বড় শ্রমিক দল ছিল। একটার নাম সোশ্যাল ডেমোক্রেটিক দল ও অপরটির নাম কমিউনিস্ট দল। সোশ্যাল ডেমোক্রেটিক দল ক্যাপিটালিজম একেবারে ধ্বংস করে না দিয়ে তার সঙ্গে রফা করে ধীরে ধীরে শ্রমিকদের ক্ষমতা বাড়াবার পক্ষপাতী ছিল। অন্যদিকে কমিউনিস্টরা ক্যাপিটালিস্টদের ধ্বংস করে না দিয়ে শ্রমিক গভর্নমেন্ট স্থাপন করার পক্ষপাতী ছিল। এই নিয়ে দু দলে ঝগড়াঝাটি লেগেই ছিল। কিন্তু এর ফল হলো খুব খারাপ। শ্রমিকরা বিভক্ত হয়ে রইল। এদিকে ক্যাপিটালিস্টরা ক্রমেই নাৎসি দলে সংঘবদ্ধ হতে লাগলো। কিন্তু হাজার সংঘবদ্ধ হলেও দেশে ক্যাপিটালিস্ট থাকে আর কজনই। কাজেই তারা অন্যান্য শ্রেণীর সহযোগিতা না পেলে এবং শ্রমিকদের ভেতর বিভেদ সৃষ্টি করে দিতে না পারলে বিশেষ কিছু করতে পারে না। সুতরাং অন্যান্য শ্রেণীর লোকের সহানুভূতি পাওয়ার জন্য চালাক হিটলার তার দলের প্রোগ্রামের ভেতর সব শ্রেণীর লোকের দাবি দেওয়া কিছু কিছু ঢুকিয়ে নিল। যেমন কৃষকদের তুষ্ট করার জন্য বললেন, কৃষকদের ফসলের উপযুক্ত দাম দিতে হবে, কৃষকদের সুদের হার কম করে দিতে হবে। শ্রমিকদের সন্তুষ্ট করার জন্য বললেন, ক্যাপিটালিজমের বিরোধিতা করতে হবে। ছোট ছোট দোকানদারদের হাত করবার জন্য বললেন, বড় ব্যবসাদারদের ক্ষমতা লোপ করতে হবে ইত্যাদি। এছাড়া প্রত্যেক জার্মানি ভার্সাই সন্ধিপত্রের, যা ১৯১৪ থেকে ১৯১৮ এর যুদ্ধে পরাজয় স্বীকার করে ইংরেজ ও ফরাসিদের সঙ্গে জার্মানি এই চুক্তিতে স্বাক্ষর করতে বাধ্য হয়েছিল। এটিকে তারা তাদের এর বিরুদ্ধে মনে মনে বিদ্বেষ পোষণ করত। হিটলার তাই ভার্সাই ঘোষণাপত্রের বিরুদ্ধে আন্দোলন চালাতে লাগলো। ধনী ইহুদিদের বিরুদ্ধে ইউরোপের লোকের অনেক দিন থেকে ঘৃণাভাব ছিল। সেই ঘৃণাভাবটাকেও কাজে লাগালো। হিটলার প্রচার করতে লাগলো দেশের যত কিছু দুঃখ দুর্দশা আর কারণ ভার্সাই সন্ধি, ইহুদি ও কমিউনিস্টরা। এমনি করে জনসাধারণের রাজনৈতিক অজ্ঞতা ও কুসংস্কার ভাঙিয়ে নাৎসিরা দলে লোক সংগ্রহ করতে লাগলো। ১৯১৯ সালের পর থেকে জার্মান আইনসভার প্রত্যেক নির্বাচনে হিটলারের নাৎসি দলের ও কমিউনিস্টদের ভোট সংখ্যা বেড়ে যেতে লাগলো। এর থেকে বোঝা যায় যে সে সময় ধনিক ও শ্রমিকদের ঝগড়া অত্যন্ত তীব্র হয়ে উঠেছিল। দেশের শ্রেণী সংগ্রাম যখন এই রকম তীব্র হয়ে উঠল, তখন জার্মানির ক্যাপিটালিস্ট শ্রেণী হিটলারের হাতে দেশের শাসনভার ছেড়ে দিল। হিটলার শাসনভার পেয়েই তার প্রথম কাজ শ্রমিক আন্দোলন ধ্বংস করতে লেগে গেল। শ্রমিক নেতাদের ধরে বিনা বিচারে কনসেন্ট্রেশন ক্যাম্প নামক একরকম জেলখানায় আটক করে রাখলো এবং অনেককে গোপনে হত্যা করালো। শুধু যে শ্রমিক নেতারাই মারা বা ধরা পড়ল তা নয়,
যারা নাৎসিদের বিরুদ্ধে বিন্দুমাত্র প্রতিবাদ করলো তারাও বিপদগ্রস্ত হলো। নাৎসি গুন্ডারা দরে দরে গিয়ে তাদের বাড়ির ভেতরে ঢুকে তাদের উপর অত্যাচার করতে লাগলো। ইহুদিদের ওপরে এই অত্যাচার অসম্ভব রকম হিংস্র হয়ে উঠেছিল। বিখ্যাত ইহুদি বৈজ্ঞানিক আইনস্টাইন পালিয়ে নাৎসিদের হাত থেকে প্রাণ বাঁচালেন। এমনি যারা পালাতে পারলো তারা বাঁচলো, যারা পারল না তাদের ধরে অত্যাচার করতে করতে মেরে ফেলা হলো। এই রকম ভাবে অত্যাচার করে হিটলার তার বিরুদ্ধপক্ষীয় সব দলগুলোকে ধ্বংস করে নাৎসি দলের একাধিপত্য বিস্তার করলো। ফ্যাসিজমের প্রথম কাজ অর্থাৎ শ্রমিক আন্দোলনকে ধ্বংস করে ক্যাপিটালিজমকে নিরাপদ করা তা এই রকম নিষ্ঠুরতার ভিতর দিয়ে সাধিত হলো। প্রথম কাজ শেষ করে নাৎসিরা এবার ফ্যাসিজমের দ্বিতীয় কাজে লেগে গেল, অর্থাৎ কলোনি আদায় করে নেবার বন্দোবস্ত করতে লাগলো। কলোনি আদায় করতে গেলেই যুদ্ধের দরকার, কাজে জার্মান জাতিকে যুদ্ধের জন্য প্রস্তুত করার কাজে নাৎসিরা উঠে পড়ে লেগে গেল। একদিকে যেমন দ্রুত যুদ্ধের জন্য অস্ত্রশস্ত্র গোলাবারুদ তৈরি করাতে লাগলো, তেমনি লোকের মনে এ যুদ্ধের জন্য খেপিয়ে তুলবারও চেষ্টা করলো। ইতালির ফ্যাসিস্টদের মতো জার্মানির নাৎসিরা যুদ্ধের মহিমা কীর্তন ছাড়াও আরও এক মতবাদ আবিষ্কার করলো। এই মতবাদ অনুযায়ী তারা প্রত্যেক জার্মানকে শেখাতে লাগলো জার্মান জাতি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জাতি এবং সব জাতির উপর প্রভুত্ব করবার জন্যই জার্মান জাতির সৃষ্টি হয়েছে। সুতরাং জাতির এই গৌরবময় কাজের জন্য প্রাণ দিতে হবে। সহজ কথায় প্রাণপণে যুদ্ধ করে জার্মান ক্যাপিটালিস্টদের জন্য কলোনি আদায় করে দাও, এই হলো নাৎসি শিক্ষার মূল মন্ত্র। এমনিভাবে তারা দেশকে যুদ্ধের জন্য প্রস্তুত করল। অন্ধ ও উগ্র দেশপ্রেমী তাদের উদ্দেশ্য সিদ্ধির প্রধান খোরাক জোগালো। মধ্যবিত্ত যুবক শ্রেণী বিশেষ করে এই অন্ধ দেশপ্রেমের গুলিতে সাড়া দিল এবং সাম্রাজ্য বিস্তারের কাজে ধনীদের হাতের কিরণক হয়ে পড়ল। তারা ভেবে দেখল না দেশপ্রেম মানে অপরের দেশপ্রেমকে আঘাত করে অপরের দেশ দখল করা নয়। খাঁটি দেশপ্রেম কখনো কোনো প্রকার সাম্রাজ্যবাদের হাতের খেলার পুতুল হতে পারে না। খাঁটি দেশপ্রেম মানে স্বাধীনতা, এক দেশের স্বাধীনতা নষ্ট করে দিয়ে আর এক দেশের স্বাধীনতা কখনো সম্ভব হয় না। যারা নিজের দেশকে বড় করতে গিয়ে অপর দেশকে ছোট করে দেয়, অন্য জাতির স্বাধীনতা নষ্ট করে দেয় এবং অন্য দেশের লোকদের উপর অযথা অত্যাচার করে, তারা কখনো স্বাধীনতাকে সম্মান করে না। তারা আসলে নিজের দেশের লোকদের স্বাধীনতা বলেই স্বীকার করে, কাজে স্বীকার করে না। কিন্তু এসব কথা জার্মান যুবকরা ভেবে দেখল না। তারা অন্ধ দেশপ্রেমের ভ্রান্ত আহ্বানে উত্তেজিত হয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। ফলে স্বাধীনতা তারাও পেল না। স্বাধীনতার টুটি টিপে ফ্যাসিস্টরা তাকে ধ্বংস করলো। আর সাম্রাজ্যবাদের যুপকাস্টে স্বাধীনতার নাম করে, দেশের নাম করে এইসব আদর্শনিষ্ঠ বিভ্রান্ত যুবকদের বলি দেয়া হলো। জাপানেও জার্মানি মার্কা ফ্যাসিবাদ স্থাপিত হলো। এই রকমে এবং ইতালি সহ এই ৩ কলোনি রাজ্যের মধ্যে গভীর মিতালি স্থাপিত হলো, যাতে করে তারা পরস্পরকে কলোনি আদায়ের কাজে সাহায্য করতে রাজি হলো। এমনিভাবে আয়োজন শেষ করে তারা যুদ্ধ আরম্ভ করলো। যুদ্ধে মুসোলিনি ও হিটলার কেউই টিকে থাকতে পারেনি। যুদ্ধের শেষে মুসোলিনি তার নিজের দেশের মানুষের হাতে নিহত হন। আর হিটলারকে মাটির তলায় তার গোপন আস্তানায় পালিয়ে গিয়ে করতে হয় আত্মহত্যা। এতে মৃত্যুতে এই দুই দেশের সাধারণ মানুষ শেষ পর্যন্ত হাঁপ ছেড়ে বাঁচে, বুঝতে পারে ফ্যাসিস্টদের ধূর্ততা আর নিজেদের বোকামি। Wait a minute!